ইরান যে যে জিনিসগুলো গেইন করেছে, প্রথমত শত্রুদের, তাদের প্রতিপক্ষ যারা, তাদের যে ডিফেন্স সিস্টেম সেগুলোর দুর্বলতা কোথায় এগুলো তারা ডিটেক্ট করতে পেরেছে, নিজেদের দুর্বলতা কোথায় এগুলো ডিটেক্ট করতে পেরেছে। অনেকেই বলেন যে আসলে ইরানকে হারানো অসম্ভব, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর কি। আপনার কাছে পুরো ব্যাখ্যা চাই, বিস্তারিত জানতে চাই আসলে এই কথার আসলে যৌক্তিকতা কী? স্থলযুদ্ধে তারা কখনোই যাবে না। এই যে তাদের সিস্টেমগুলো থেকে যে ফায়ার করবে ক্ষেপণাস্ত্রগুলো এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করবে, এই ক্ষেপণাস্ত্র তাদের কাছে আর ছিল না। ইরানের মূল হামলাটা কিন্তু তখন শুরু হয়েছে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি, মানে হঠাৎ করে খেলার মাঝখানে, গেমের মাঝখানে গান থামিয়ে দেওয়া যায়, যুদ্ধবিরতি হয়ে যায়। আর এরা কখনো কিন্তু যতক্ষণ হোপ থাকে ততক্ষণ এরা কিন্তু যুদ্ধবিরতিতে যায় না। কয়েকবার এই ট্রাম্প থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাম্পের কথা যে বিশ্বাস করা যায় না এটা তারা জানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইরানের আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক এবং রাজনীতি বিশ্লেষক জনাব ইউনুস গাজী। আপনাকে আন্তরিক অভিবাদন এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ইরানে অধ্যাপনা করছেন, পড়াচ্ছেন। আমরা আজকের অনুষ্ঠানে ইরানের সমসাময়িক যে পরিস্থিতি, যুদ্ধের যে একটা অবস্থা, সবশেষ কিছু খবরাখবর জানবো এবং অনেক বিশ্লেষণ আপনার কাছে জানার চেষ্টা করব। আমরা শুরুতেই জানতে চাই, আপনি জানেন যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে এবং ইরানের খুব কাছাকাছি মার্কিন রণতরীও চলে এসেছে। একটা যুদ্ধাবস্থা অলরেডি তৈরি হয়ে গেছে। বাংলাদেশের আপামর মানুষ আসলে এই বিষয়ে জানতে চায় আসলে সবশেষ কি অবস্থা। আসলে ইরানের উপরে হামলার ব্যাপারটা বা শত্রুপক্ষ যারা এখন ইরানের চারপাশে জড়ো হচ্ছে, তাদের হামলাপূর্বক যে অবস্থানগুলো, এটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে এ হামলার সম্ভাবনা কতটুকু। প্রথমত, যখন আমেরিকা হামলা করে কোনো দেশের উপর, কয়েকটা দিক তারা বিবেচনায় রেখেই হামলাটা করে। প্রথমত, তারা 100% নিশ্চিত হয় যে আমরা এখানে জিতব। যদি তারা ইভেন 5%ও যদি তারা সম্ভাবনা দেয় যে না, এখান থেকে আমাদের খালি হাতে ফিরতে হবে, তারা সেই সব জায়গায় রিস্ক নেয় না। আমেরিকা, ইসরায়েল দুটো দেশই এমনই। দ্বিতীয়ত, এরা যখন কারোর উপর হামলা করতে চায়, সাধারণত তারা যখন গাফিল থাকে অতর্কিত হামলা করে তাদের উপরে। তাদেরকে সতর্ক করে দিয়ে কখনো হামলা করেন। আপনি 12 দিনের যুদ্ধেও সেটা দেখেছেন, হঠাৎ করে হামলাটা হয়েছে এবং রাতের বেলায় যখন ঘুমিয়েছিল সবাই, সেই সময় তারা হামলাটা করেছে। ইভেন আপনি মাদুরোর ঘটনাটাও যদি দেখেন, রাতের বেলায় সাধারণত এরা অ্যানাউন্স করে এ ধরনের যুদ্ধে কখনো নামে না। যখন এই ধরনের অ্যানাউন্স করবে বা তারা বলবে যে আমরা হামলা করব এবং লম্পজম্প করবে বিষয়ে, তখন বুঝতে হবে যে তারা ত্রাস সৃষ্টি, ভয় দেখানোর চেষ্টা করছে। এই জন্য আপাত দৃষ্টি যেটা মনে হয় যে এবার হামলা তারা করবে না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ইরানের অবস্থান সম্পর্কে স্থল বাহিনী পরীক্ষিত, বিমান বাহিনী, আকাশপথ পরীক্ষিত। এখন যেটা রয়ে গেল সেটা হচ্ছে জলপথে হামলা ইরান কতটা স্ট্রং। তো এই জায়গাতে স্ট্রেংথ সেটা হুথিরা অলরেডি দেখিয়ে দিয়েছে। আর এটা আমার মনে হয় যে বলার অবকাশ নেই যে তারা যেভাবে হামলাগুলো চালিয়েছে বা জলপথে, আপনারা জানেন যে ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ফিলিস্তিনের উপর, তারা যে ব্যারিকেডগুলো দাঁড় করিয়েছিল সেখানে তারা যে সক্ষমতা দেখিয়েছে, এটার মাধ্যমে কিন্তু বিশ্ব বা আমেরিকা নিজেও জানে যে ইরানের সক্ষমতা কতটুকু। এই জন্য আমার যেটা মনে হয়, আপাতত আমেরিকা হামলা করার চেষ্টা দেখাবে না। এটা যদি হয় তাহলে অবশ্যই খুবই ভালো ব্যাপার হবে, কারণ সারা বিশ্ব মুসলিম অনেক মানুষ, স্পেশালি বাংলাদেশের মানুষও আসলে এই বিষয়টা নিয়ে আসলে আতঙ্কিত আছে। আমার একটা প্রশ্ন, আপনি তো ইরানে থাকছেন, দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন। এই যে একটা পরিস্থিতি ইরানের মধ্যে আছে, সেখানকার সাধারণ মানুষ নিশ্চয়ই আতঙ্কিত। যেন আমরাও আতঙ্কিত হয়ে যাই যে আসলে সেখানে কি হবে বা কখন কি হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে সেখানকার মানুষের কি অবস্থা? আসলে যুদ্ধাবস্থা তৈরি হলে যেমন মানুষ বাংকারে চলে যায় বা আতঙ্কিত হয়ে পড়ে,
সেখানকার এই জনসাধারণের উপর এই অবস্থার কেমন ধরনের প্রভাব পড়তে পারে বা কেমন পড়েছে? যদি সেটা একটু আমাদের জানাতেন দর্শকদের। একটা শব্দ বললেন বাংকার। তো আমি লম্বা সময় ইরানে পড়াশুনো করেছি। আমি কখনো বাংকার দেখিনি আরকি ওখানে। বিভিন্ন শহরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। ঘুরেছি, ইরান দেখার দেশ, ভালো দেশ এবং আপনার সেম টাইম আপনি সবকিছু ফ্লেভার পাবেন। যখন আপনি মরুভূমির ফ্লেভার সেম টাইমে নিতে পারবেন, আবার যদি অন্য অঞ্চলে যান সেখানে বরফও পাবেন। ইরান দেশের মধ্যেই আরকি। সেই হিসেবে ইরানের যে কটা শহরে যাওয়ার আ সৌভাগ্য হয়েছে, আমি কোথাও বাংকার দেখিনি। আর ভয়ভীতি, আপনারা যে ক্লিপগুলো ১২ দিনের যুদ্ধে যে ক্লিপগুলো আ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে পৌঁছেছে, আপনি যদি দেখে থাকেন, তারা যখন ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে তারা উল্লাস করছে। এইজন্য আসলে এরা ভয় ডরহীন জাতি একটা বলা যায়। এবং যুদ্ধ যেহেতু তারা দীর্ঘ ৮ বছর যুদ্ধ দেখেছে, ইরাক যখন হামলা করেছিল, সেই ৮ বছরের যুদ্ধের সময় এরা একেবারে খালি হাতে ছিল। বেয়ার হ্যান্ড এরা কিন্তু আ ইরাককে ইরাকের সামনে, ইরাক বলতে ভুল হবে শুধু, কারণ তৎকালীন বিশ্বের পরাশক্তি সবগুলো দেশে কিন্তু ইরাকের সাপোর্টে ছিল। ওই সময় ইরান বেয়ার হ্যান্ড, মানে খালি হাতে একেবারে তারা কিন্তু এদের সামনে দাঁড়িয়েছে এবং ৮ বছর যে প্রতিরক্ষা যুদ্ধ, সেই যুদ্ধের সময় তারা দেখেছে। এইজন্য এই ধরনের যুদ্ধগুলো তাদের একটা জেনারেশনের জন্য এটা খুব বড় কোনো অভিজ্ঞতা না। এর চেয়ে বড় অভিজ্ঞতা বা এর চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের আছে। এইজন্য মানসিকভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে বলে আমার মনে হয় না। অর্থাৎ অ ভীত সন্ত্রস্ত না সেখানকার মানুষরা। জি, তারা শাহাদাতের তামান্না নিয়ে জি, জি, জি। উজ্জীবন তারা সেখানে এখন তাদের এই সময়টা কাটছে। আমার প্রশ্ন হচ্ছে আমরা গেল বছরে একটা যুদ্ধ দেখেছি ইসরায়েলের সাথে ইরানের। হঠাৎ করে ইসরায়েল হামলা চালিয়েছিল। তখন পাল্টা প্রতিরোধও তৈরি করেছিল আ ইরান এবং সেটা শেষ পর্যন্ত বলা যায় ইরান সেই ১২ দিনের যুদ্ধে জয়ী হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে এইবার তো সময় পেয়েছে। আ সেক্ষেত্রে আসলে ইরানের প্রস্তুতিটা কেমন? আ এই প্রতিরোধ গড়ে তোলার জন্য? জি, আসলে দেশ হিসেবে যখন ১ম আ ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারটা আসে, এটা কিন্তু ইরাক-ইরান যুদ্ধের সময় থেকেই মূলত শুরু হয়েছে আরকি। তারপর থেকে ইরান আর পেছনে ফেরেনি কখনো। ১২ দিনের যুদ্ধের যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে যে, অনেকে হয়তো এই ধারণা করেছে যে ইরান আ ১ম আ তো হামলার শিকার হয়েছে সে। তো ইরান ওই সময় কয়েকটা, যেভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি যে সিস্টেম হ্যাক হয়েছিল ইরানের। সিস্টেম কিন্তু দুর্বল না। একটা জিনিস হচ্ছে সিস্টেমই দুর্বল। সেক্ষেত্রে যদি হ্যাক হয়, সেটা যখন রিকভার করবে তখন কিন্তু তার পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে। এবং যেটা আফটার 16 আওয়ার্স, যেটা তারা কিন্তু আবার ব্যাক করছে এবং ব্যাক করার সাথে, সাথে তারা কিন্তু হামলা করেছে। প্রতিরোধ তৈরি প্রতিরোধ মানে তারা হামলা করছে। মানে শুধু প্রতিরোধ না, হামলা করছে সরাসরি। প্রতিরোধও করছে, হামলাও করছে। এইজন্য ১ম ১৬ ঘন্টা পর আমরা ইসরায়েলের হামলা কিন্তু তেমন দেখতে পাই না যে ইরানের ভেতরে তারা খুব বেশি হামলা করতে পেরেছে। কারণ তাদের রেডার সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট যে সিস্টেমগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু তার সব অ্যাক্টিভ হয়ে গিয়েছিল এবং ইরান তার স্ট্রেংথ কিন্তু তখন দেখিয়েছে। তবে এখানে যে জিনিসগুলো ইরান যে জিনিসগুলো গেইন করেছে, প্রথমত আ শত্রুদের, তাদের প্রতিপক্ষ যারা, তাদের যে ডিফেন্স সিস্টেম সেগুলোর দুর্বলতা কোথায়, এগুলো তারা ডিটেক্ট করতে পেরেছে। নিজেদের দুর্বলতা কোথায়, এগুলো ডিটেক্ট করতে পেরেছে। আর যেহেতু অস্ত্র ইরান বাইরে থেকে কেনে না, তাহলে তারা উৎপাদন করে, তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা তাদের দুর্বলতার উপর কাজ করেছে এবং শত্রুরা কোন দিক দিয়ে দুর্বল সেগুলো যেহেতু ডিটেক্ট করতে পেরেছে তারা, এজন্য সেগুলোর উপরেও তারা কাজ করেছে। তো আমার মনে হয় যে এখন যদি তাদের উপর হামলা করা হয়, তাহলে এই হামলাটা যে পক্ষই হামলা করবে তাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। অর্থাৎ আগের যে ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে তারা অনেক কিছু নতুন করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। ৬ টা মাস সুযোগ পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আ অনেকেই বলেন যে আসলে ইরানকে হারানো অসম্ভব। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আরকি। আ আপনার কাছে পুরো ব্যাখ্যা চাই, বিস্তারিত জানতে চাই। আসলে এই কথার আসলে যৌক্তিকতা কি? যে অনেকে বলে যে ইরানকে আসলে হারানো অসম্ভব। আসলে আপনার এই প্রশ্নটা ২ ভাবে ২ অ্যাঙ্গেল থেকে জবাব দেয়া যায়। আমরা যে ২ অ্যাঙ্গেলেই জানতে চাই। জি, সামরিক দিক থেকে যদি দেখা হয় তাহলে এটা কোনো ওয়ার্ল্ডের কেউই নাই যেটা বলতে পারবে যে আমাকে কেউ হারাতে পারবে না। এটা আসলে বলা যায় না। কেউ এই ধরনের দাবি করতে পারে না। কিন্তু একটা দিক আছে যেটা মহামান্য আ ইরানের যে সর্বোচ্চ সবচেয়ে নেতা, ধর্মীয় নেতা। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের পরাজয় নেই। এটা কিন্তু মুসলমানদের একটা মূলনীতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিটা আমাদেরকে শিখিয়েছেন। সেটা হচ্ছে কি, যখনই কোনো যুদ্ধে যেতেন মুসলমানরা, তখন মুসলমানদের মধ্যে যেই স্পিডটা তিনি দিতেন সেটা হচ্ছে, তোমরা যদি
জীবন নিয়ে ফিরে আসো, তাহলে তোমরা শত্রুপক্ষের উপর বিজয়ী হয়েছো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে। আর তোমরা যদি শহীদ হও বা মারা যাও, সেই ক্ষেত্রে যে উদ্দেশ্যে তোমরা গিয়েছিলে সেই উদ্দেশ্য সফল হয়েছে। মানে উভয় দিক থেকে তারা কিন্তু বিজয়ী হয়। ইরানিরা কিন্তু এই মূলনীতি নিয়ে এগিয়ে যায়, যার কারণে যদি তারা যুদ্ধে পরাজিত হয়, তারা কিন্তু এটাকে তারা পরাজয় বলা যায় না। কারণ কি, তারা যে উদ্দেশ্য নিয়ে এগিয়েছিল সেই উদ্দেশ্যে তারা সাকসেস হচ্ছে। এটা তারা এই যে ইসলামী বিপ্লব যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার পেছনে অনেকে, আপনি দেখেন এই যে 12 দিনের যুদ্ধে প্রায় 30 জন প্রথম সারির 30 জন কমান্ডারকে কমান্ডার তারা নিহত হত্যা হয়েছেন। করছে। এবং এই অ্যাঙ্গেল থেকে হয়তো আলোচনাটা কম এসছে আমাদের দেশে, যে আসলে ইসরায়েল কি করেছিল। ইসরায়েল এই হামলার আগে কি করছে, তারা প্রথমত যে কাজটা করেছে, ইরানের চোখ অন্ধ করে দিয়েছে এবং মস্তিষ্ক বিগড়ে দিয়েছে। তো আপনি যদি একটা মানুষকে একটা যদি সামনে রাখেন, একটা মানব দেহকে, যার চোখ নেই এবং মস্তিষ্ক নেই, সে কিন্তু অকেজো, কিছুই করতে পারে না। এর অর্থ কি, রাডার সিস্টেম যেটা দিয়ে দেখবে তার আকাশ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, শত্রু কেউ আসছে কিনা, সেটাকে অন্ধ করে দেওয়া, অকেজো করে দেওয়া। প্রথম অবস্থায় তারা এই কাজটা করেছে। দ্বিতীয় পর্যায়ে এসে যারা এগুলো নিয়ে কাজ করতে পারবে, যে ব্রেনগুলো, সেই ব্রেনগুলোকে তারা অকেজো করে দিয়েছে। তারা কিন্তু 100% নিশ্চিত ছিল যে আমরা এখান থেকে ফিরে যাব। কিন্তু এই যে 16 ঘন্টার মধ্যে 30 জন কমান্ডারকে রিপ্লেস করা, এটা কিন্তু আসলে আনবিলিভেবল। এবং আমি নিজেও শকড হয়েছি যে এত দ্রুত অন্য কোনো দেশ হলে সময় নিত, আরও হামলার শিকার হতো, 4-5 দিন পরে হয়তো একটা জবাব দিত। কিন্তু রিকভার করার সাথে সাথে তারা যখনই তাদের সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে গেল, সাথে সাথে কিন্তু তারা রেসপন্স করছে এবং আবার জবাব দিয়েছে, এবং আরও শক্তভাবে জবাব দিয়েছে। যে তারপরে কিন্তু ইসরায়েল আস্তে আস্তে পিছিয়ে যাওয়া শুরু করেছে। না, আরেকটা ব্যাপার হচ্ছে যে স্ট্রাকচারাল বা প্রাকৃতিকগতভাবে ইরানের যে অবস্থান, সে অবস্থান থেকেও আসলে এটা ন্যাচারালি ইরান তাদের প্রতিরোধ ব্যবস্থাটা আসলে অনেক কঠিন, তাই নয় কি? জি, স্থলপথের অনেকে হয়তো আজকে যেটা আমি নিউজ পেলাম যে প্রায় 5 লক্ষ সৈন্য আহ, আমেরিকা এনেছে। তা একটা বলেছে যে ত্রাস সৃষ্টি করার জন্য তারা এই ধরনের কিছু স্টেপস তারা নিচ্ছে আর কি। স্থল যুদ্ধে তারা কখনোই যাবে না। কারণ আপনারা লেবাননের যে প্রতিরোধ আন্দোলনের কথা শুনেছেন, যে তারা কিন্তু খুব ছোট একটা গোষ্ঠী, কিন্তু তাদের সামনেও কিন্তু দাঁড়াতে পারেনি। আপনি ইয়েমেনেও যদি দেখেন, যে ইয়েমেনের কিন্তু লম্বা সময় ধরে কিন্তু ইয়েমেনের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু তাদের কিন্তু দমাতে পারেনি। এই জন্য স্থলপথে এদের চেয়ে অনেক বেশি প্রশিক্ষিত, এদের স্ট্রেংথ, ইরানিদের স্ট্রেংথ আরও অনেক বেশি, মানে লেভেলটা আরও অনেক হাই। যার কারণে স্থলপথে আসলে এই আক্রমণটা সম্ভব না কোনোভাবেই। যদি আপনি আকাশপথে দেখেন, তো আকাশপথে অলরেডি ওয়ার্ল্ডের মধ্যে নাম করা যতগুলো ডিফেন্স সিস্টেম ছিল, আয়রন ডম, অ্যারো, থার্ড, ডেভিড স্লিং, হ্যাঁ, এগুলো সবই কিন্তু এই যে 12 দিনের যুদ্ধে মোটামুটি ইরান এগুলো সবগুলো কিন্তু ফাঁকি দিছে। এবং সেটা যেভাবেই হোক না কেন, কোনোটা হয়তো সেটাকে রাডার ফাঁকি দিয়ে ঢুকছে, কোনোটা না, তারা টেকনিক করে ঢুকছে। যেমন তারা কিন্তু টাইমিং করছে, টাইমিংগুলো দেখছে যে কত সেকেন্ড সময় লাগে, এর একবার লোড হতে কত সেকেন্ড সময় লাগে। এরা কিন্তু ক্ষেপণাস্ত্রগুলো যখন পাঠিয়েছে, এই টাইমিংটা মেনটেন করেই পাঠিয়েছে। অথচ দেখা যাচ্ছে কি করছে তারা, একটা এক্সেলেন্ট যে কাজটা করেছে, এদের ওল্ড মডেলের কিছু ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলো আসলে এখন আর খুব একটা কার্যকারিতা নেই। প্রথম দিয়ে কিন্তু এগুলো পাঠানো হয়েছে। এগুলো যখন পাঠানো হয়েছে, তো তাদের একটা স্ট্রোক তো ছিল, যুদ্ধের কৌশল। হ্যাঁ, তাদের একটা স্ট্রোক ছিল, ক্ষেপণাস্ত্রের স্ট্রোক ছিল। ওটা লোড হওয়ার পর এটা শেষ হয়েছে আস্তে আস্তে। যখন এটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে তাদের আর এই যে তাদের সিস্টেমগুলো থেকে যে ফায়ার করবে ক্ষেপণাস্ত্রগুলো এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করবে, এই ক্ষেপণাস্ত্র তাদের কাছে আর ছিল না। ইরানের মূল হামলাটা কিন্তু তখন শুরু হয়েছে। এক্স্যাক্টলি। যার কারণে তারা কিন্তু বিষয়টা বুঝে গেছে যে এবং সে সময় তড়িঘড়ি করে কিন্তু যুদ্ধবিরতিটা হয়েছে। তড়িঘড়ি করে যুদ্ধবিরতি, মানে হঠাৎ করে খেলার মাঝখানে, গেমের মাঝখানে গান থামিয়ে দেওয়া যায়, যুদ্ধবিরতি হয়ে যাক। আর এরা কখনো কিন্তু যতক্ষণ হোপ থাকে ততক্ষণ এরা কিন্তু যুদ্ধবিরতিতে যায় না। কারণ এরা নেমেছিল, এদের কাজই হচ্ছে এটা, যে প্রত্যেকটা দেশের উপরে যখন এদের কারোর উপর ক্রোশ থাকে, মানে ক্ষোভ থাকে, এরা কিন্তু একটা মরণ কামড় দেয়। আপনি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে দেখবেন, আপনি ইরাকের ক্ষেত্রে দেখেন, লিবিয়ার ক্ষেত্রে দেখেন, এরকম একই রকম একেবারে প্রস্তুতি নিয়ে এবং একটা কামড়, এই কামড়টাই দিব, এই কামড়টাই শেষ, এই ছবলটাই শেষ, আর আমার প্রতিপক্ষ আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরানের ক্ষেত্রেও কিন্তু সেম এই জায়গায় কিন্তু ওরা একটা চেষ্টা করেছিল যে ইরানকে আঘাত করবে, কিন্তু তাদের ক্যালকুলেশন আমার মনে হয় ভুল ছিল। না, আপনি খুবই চমৎকার করে বিষয়টা বিশ্লেষণ করেছেন। নিশ্চয়ই দর্শকরা বিষয়টা বুঝতে পারবে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার সর্বাত্মক হুমকি দিয়েছেন এবং পাশাপাশি তিনি
আ বলেছেন যে আলোচনার দরজাও খোলা আছে ইরানের জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? এটি কি একটা কৌশল? আসলে ট্রাম্প সম্পর্কে সাধারণত মিডিয়া যতটা ট্রাম্পকে দেখায়, আমরা যে জানি যে সে যে কথাটা বলে সাধারণত কিছুক্ষণ পরে সে নিজের কথা থেকেই ঘুরে যায়। এবং এই যুদ্ধের ব্যাপারে যে লম্পঝম্প যেটা হচ্ছে, যদি যুদ্ধের ব্যাপার বা ইরানকে আঘাত করার কোনো ব্যাপার থাকতো, তারা কিন্তু আঘাত করে বসতো এতদিন। এই যে চিৎকার চেঁচামেচি উচ্চবাচ্য করে, এর অর্থ হচ্ছে তারা যুদ্ধে এখন জড়াতে চাচ্ছে না। আর আলোচনার যে ব্যাপার, ইরান যে পলিসিটা মেনটেন করবে আমি আশা করি, বা হয়তো করছে, তারা হয়তো আলোচনা টেবিলে যাবে। কিন্তু তাদের যে মূলনীতি, তাদের যে রেড লাইন, সেটা ঠিক রেখেই যাবে। কারণ ইতিমধ্যে ট্রাম্প একবার তাদের যে চুক্তি, যেটা অনেক বছর পর তারা করতে পেরেছিল, সেই চুক্তি ছিঁড়ে ফেলেছে। আবার আলোচনার টেবিলে ইরানকে ডাকলে ইরান এসেছে। এবং ঠিক যখন আলোচনা চলছিল তখন কিন্তু 12 দিন, আপনি যদি খেয়াল করে থাকেন, 12 দিনের যুদ্ধের মানে শুরুটা হয়েছে কিন্তু আলোচনার একেবারে মাঝামাঝি সময়ে। তো ইরানি জাতি কিন্তু বোকা জাতি না, ইরানি জাতি যথেষ্ট চালাক একটা জাতি, এবং এরা এত সহজে মনে হয় না ধোঁকা খাবে। কারণ কয়েকবার এই ট্রাম্প থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ট্রাম্পের কথা যে বিশ্বাস করা যায় না, এটা তারা জানে। আর এই জন্য আমার মনে হয় না যে আলোচনায় বসলেও এই আলোচনা খুব যে ফলপ্রসূ হবে, এটা আমার মনে হয় না। অর্থাৎ এটা এক ধরনের একটা কৌশল কিংবা একটা ফাঁদ হতে পারে। জি, জি। তাদের প্ল্যান ছিল যে, যেভাবে তারা ইরানের ভেতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, এই দাঙ্গাটা যদি তারা সাকসেস হতো, তাহলে এতদিনে ইরানের ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। গৃহযুদ্ধ শুরু হওয়া মানে এই টাইমে যদি আমেরিকা এখানে থাকতো, এরা তখন আকাশপথে হামলা করতো ইরানের উপর। এইজন্য তারা আগের থেকে শিডিউল করে এখানে এসছে। কিন্তু যখন তাদের প্রথম প্ল্যানটা যখন সাকসেস হয়নি, সেই ক্ষেত্রে প্ল্যান বি বা প্ল্যান সিতে তারা আর এগোতে পারেনি। তো একটা জিনিস তাদেরকে বোঝাইতে হবে যে কিভাবে আমরা এখানে এলাম, খালি হাতে কি ফিরে যাব? এখন একটা কিছু নিয়ে তারা যাওয়ার চেষ্টা করতেছে আরকি। সেটা হতে পারে আমরা ইরানকে ভয় দেখিয়ে আলোচনায় নিয়ে এসেছি। ইরান তো নরমালি আলোচনায় এখন বসবে না। তো তারা হয়তো দেখানোর চেষ্টা করবে যে ইরানকে আলোচনার টেবিলে আবার বসিয়েছি আমরা। এই ভয়ভীতি দেখানো হলো। সেটাই। তবে আমরা দেখেছি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে কাতারের আল উদেদ এয়ারবেস থেকে অনেক সৈন্য প্রত্যাহার করা হয়েছে। আ তাই নয় কি? জি, এটা কৌশল। আপনি আইন আল আসাদ থেকেও সৈন্য প্রত্যাহার, মানে আইন আল আসাদ ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এখন, আমি যেটা নিউজ বা মিডিয়াতে যেভাবে পেলাম। তো সেই হিসেবে ওরা সৈন্য প্রত্যাহার করছে, আবার আসবে। এটা ওদের মানে শিডিউল এই হতে সৈন্য পারে। প্রত্যাহার করাটা কেন? মানে ইরান এইসব সেনা ঘাঁটিতে হামলা করতে পারে এমন কিছুর কারণে কি সৈন্য প্রত্যাহার হচ্ছে? এটা যদি আমি আপনাদের আলোচনার মানে ধরেই বলি যে, যুদ্ধ যদি আমেরিকা যদি ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে ইরানের এই ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যারা পারে। ক্ষতিগ্রস্ত হবে বা যারা সবার মুখ সামনে আছে, ইরানের সামনে একেবারে টার্গেটে থাকবে, সে হচ্ছে এই ঘাঁটিগুলো। এবং ইতিমধ্যে আল উদায়েদ খুব সবচেয়ে সেফেস্ট একটা জোন ছিল আমেরিকার জন্য। সেই জোনে কিন্তু ইরান হামলা করেছে। এই অঞ্চলগুলো যখন ইসরায়েলে হামলা করেছে, তখন আপনি জানেন অবশ্যই যে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে কয়েকটা দেশের উপর দিয়ে যেতে ৫ হতো। টা দেশের উপর ৫ টা দেশের উপর দিয়ে। এবং এর অনেক কটা দেশ কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করছে। এবং সেই ইন্টারসেপ্ট করার পর যেগুলো পৌঁছেছে ইসরায়েলে, সেইগুলোর যে আপনার প্রতিরোধ করার ব্যাপার। প্রতিরোধ ক্ষমতা তারা দেখাতে পারেনি। এখন লেটেস্ট, এগুলো ছিল পুরানো মডেলের ক্ষেপণাস্ত্রগুলো। লেটেস্ট মডেলের ক্ষেপণাস্ত্র সামনে প্রতিরোধ ব্যবস্থা নেই, কারণ আয়রন ডোম নেই। তারপর আর যে সিস্টেমগুলো, আরও যে ডিফেন্স সিস্টেম, এগুলো সবগুলো ঘাঁটিতে নাই। যার কারণে এইসব দেশও কিন্তু সতর্ক যে যদি হামলা, ইরানও বলে রাখছে যে যেখান থেকেই হামলা হবে সেখান থেকে আমরা প্রতিরোধ সেখানে করা জবাব দেবো সেই জায়গায়। তো এই জন্য এই সেনাঘাঁটিগুলো, এটা হয়তো তাদের পার্ট অফ, যে বললাম যে দেখানো যে আমরা সৈন্য প্রত্যাহার করে নিচ্ছি, এর অর্থ হচ্ছে যে আমরা হামলায় যাচ্ছে, কিন্তু তারা আমার মনে হয় না আদৌ হামলাতে যাবে। না, আপনি একেবারেই যথার্থ বিশ্লেষণ করেছেন। তবে আমরা আ ইরানের আকাশ প্রতিরক্ষা নিয়ে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই। আমরা ইরানের আকাশ ব্যবহার করে হামলাটা হলো। তখন কিন্তু কার্যত আসলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা যে দুর্বলতা সেটা ধরা পড়েছে। আকাশ প্রতিরক্ষার কি অবস্থা আসলে ইরানের? ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের থেকেই স্ট্রং ছিল, না হলে এই হামলাটা আরও অনেক আগে হতো। তবে যারা মোটামুটি এই মনস্তাত্ত্বিক যুদ্ধ অথবা সাইবার ওয়ারের কথা যারা জানে, মোটামুটি তারা জানে যে এখানে কেউ বলতে পারবে না যে আমারটা 100% প্রোটেক্টেড। আর ইরান কিন্তু একটা দেশ, এবং এখানে কিন্তু বাইরের এক্সপার্টটা ইরানকে কেউ কিন্তু সাহায্য করে না।
ইরানিরাই ইরানিদেরকে সাহায্য করে বা ইরান দেশকে সাহায্য করছে। কিন্তু যে প্রতিপক্ষ তাদের কোন কোন দেশ থেকে যে তাদেরকে এই সিস্টেমগুলো ব্রেক করার পেছনে, এই সিস্টেমগুলো ভাঙার পেছনে বা এই সিস্টেমগুলো হ্যাক করার পেছনে কোন কোন দেশের এক্সপার্টরা কাজ করছে আমরাও কিন্তু জানি না। হয়তো 20টা দেশের 50টা দেশের এক্সপার্টরা কাজ করছে, কিন্তু ইরান কিন্তু এক্ষেত্রে একেবারে একা। তো যার কারণে ইরান অবশ্যই এই জায়গাগুলো বুঝতে পেরেছে যে কোন জায়গা থেকে তারা এই সাইবার হামলার শিকার হয়েছে এবং এগুলোকে তারা অবশ্যই গেইন করার চেষ্টা করবে, এগুলোকে সমাধান করার চেষ্টা করেছে এই পর্যন্ত। না হলে এতদিন হামলা হয়ে যেত, হামলা করতে আমেরিকা। ঠিক বলছে। আমরা একটু সাম্প্রতিক সময়ে যে ইরানের যে দাঙ্গাটা হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনি জানেন যে দাঙ্গাটা কয়েকদিন আগে হয়ে গেল সেটা অ অনেকে বলেন যে আসলে ইরানিদের মধ্যে এই দাঙ্গার পেছনে আসলে অনেক অসন্তোষ ছিল ইরানের মানুষদের। আমার প্রশ্ন হচ্ছে আসলে এই অসন্তোষটা কেন? মানে কো আ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ঠিক কোন জায়গাটাতে আসলে সংকটটা বেশি হয়েছে ইরানিদের? আগের যদি দাঙ্গার পেছনের মূল কারণটা আসলে কি? আসলে এই ধরনের দাঙ্গাগুলো ইরানের যদি যারা ইরান নিয়ে ওভারঅল স্টাডি করে 2-3 বছর পর পর এই ধরনের একটা দাঙ্গা হয় ইরানের ভেতরে। এবং এটা যারা দাঙ্গাটা বাধায় বা যারা দাঙ্গার পেছনে ইন্ধন দেয় এরাও ক্লিয়ার, তাদের চেহারাও ক্লিয়ার, তারা জানে কারা এই কাজটা করছে। মূলত প্রথম দিকে এটা দাঙ্গা ছিল না, এটা নরমালি মানুষ এটা প্রতিবাদ ছিল, একটা একটা প্রতিবাদ বিক্ষোভ ছিল ব্যবসায়ীদের একটা। এই যে আমাদের দেশে একটা নিউজ পেলাম সংসদ ভবন ঘেরাও করছে। তো আমি একটু ক্লিয়ার করা দরকার জিনিসটা। আপনি ইরানের আমাদের প্রেস ক্লাব আছে না? জি। প্রেস ক্লাবের সামনে আপনার যদি কোনো বিষয়ে প্রতিবাদ থাকে আপনি একটা ব্যানার নিয়ে আপনি প্রেস ক্লাবের সামনে যেয়ে দাঁড়ান। সাংবাদিকরা আসে, দেখে আপনাদেরকে যে উনি কি বলতে চাচ্ছেন, স্টেটমেন্ট নেয়, তার কি বলতে চাচ্ছে তার কথাগুলো শোনে। ইরানের সংসদের পাশে কিন্তু একটা জায়গা আছে যেখানে যে মানুষ তার প্রতিবাদ সে ব্যক্ত করতে পারে। তার যদি মনের কোনো ক্ষোভ থাকে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সে কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যক্ত করতে পারে। তো এখন এই যে প্রেস ক্লাবে যে 10 জন দাঁড়ায় এর অর্থ কি প্রেস ক্লাব ঘেরাও করছে? ইরানে কিন্তু এটা হয়নি। সাধারণ মানুষ রাস্তায় নামছে। বাজারে মূলত তো যেটা বিক্ষোভটা শুরু হলো বাজার থেকেই। তো এরা কিন্তু যখন বাজারের যে লোকজনের, আমাদের দেশের মিডিয়াগুলোতে আপনি দেখবেন না বাজারের লোকজনের কোনো ইন্টারভিউ ইরানি যারা তাদের কিন্তু নাই, বা আপনি ওয়ার্ল্ড ওয়াইড কোনো মিডিয়াতেই আপনি পাবেন না যে সাধারণ ইরানিদের থেকে বাজারের ভেতরে বাজারিদের ইন্টারভিউ আসলে নাই। কিন্তু যখন আপনি এটা ফার্সিতে দেখেন তখন তাদের ইন্টারভিউগুলো আমি যে দেখলাম, তারা বলছে যে তারা এসে বলতেছে বয়স্ক লোক, দোকান বন্ধ করো, তোমাদের জন্য তো আজকে এই সমস্যা, তোমরা এই বিপ্লবটা করছো বলে ছুরি নিয়ে এসছে তারা মারবে। সংঘবদ্ধভাবে যদি 20-25 জন লোক যাদের আপনারা দেখেছেন তাদের গেট আপটাও কেমন, এই ধরনের লোক যখন একটা দোকানে এসে দাঁড়ায় আলটিমেটলি মানুষ ভয় পেয়ে যাবে তাদের চেহারা দেখলে, তাদের গেট আপ দেখলে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু এরা মার্কেটগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, বন্ধ করে দিয়ে মানুষকে বিক্ষোভের রাস্তায় নামানোর চেষ্টা করেছে। মানুষের কিছু অভিযোগ তো ছিল, কারণ হচ্ছে যে আপনি 3টা বিষয় রাজনৈতিক, সামাজিক, এই 3টা কিন্তু এখন আর আলাদা কিছু না। আপনি তবে সবচেয়ে বেশি যে জিনিস রোল প্লে করে সেটা হচ্ছে রাজনৈতিক ফিল্ডে। কারণ হচ্ছে যদি রাজনৈতিকভাবে কোনো দেশ স্থিতিশীল থাকে, বিশেষ করে ইরানের মতো দেশ, তাহলে ইরানিদের সমস্যা হওয়ার কথা না। কারণ ইরান ইটসেলফ সে কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তার কিন্তু যদি কেন সে এত বছর ধরে সেখানে প্রতিরোধ করে আসছে নিজেদের এই জনগণগুলো নিয়ে, আজকে 45-50 বছর ধরে তারা প্রতিরোধ করে আসতেছে। এই স্যাংশন তাদের উপরে আজকের থেকে না, অনেক বছর ধরে। আপনি হয়তো আশ্চর্য হবেন যে 1 বছরের মধ্যে আজকে বাংলাদেশের ডলারের রেট হয়তো বা 128, 25-26 টাকা। এই ডলারের রেটটা যদি 2 মাসের মধ্যে যদি 250 টাকা হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে একটু ভাবেন। যে আমরা কি আসলেই এখান থেকে সার্ভাইভ করতে পারবো, বা আমরা সরকারের কি অবস্থা হবে? এই অবস্থায় মানুষ কিন্তু কষ্টের মধ্যে থাকে। মানুষ কিন্তু আমাদের দেশের মতো না। এর আগের যে ঘটনা ছিল মাহসা আমিনের ঘটনা আপনারা হয়তো শুনেছেন। জি। তো মাহসা আমিনের ঘটনাতে আমরা যেভাবে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলাম যে তাকে হয়তো মারতে মেরে ফেলেছে। এই ধরনের একটা কিছু দেখানোর চেষ্টা করছে আমাদের দেশের মিডিয়া। ওভারঅল ওয়ার্ল্ড মিডিয়া এটাই চেষ্টা করেছে। কিন্তু এখানে বুঝতে হবে যে বাংলাদেশ পুলিশের অ্যাটিটিউড, ইন্ডিয়ান পুলিশের অ্যাটিটিউড, পাকিস্তান পুলিশের অ্যাটিটিউড এবং ইরানি পুলিশের অ্যাটিটিউড একরকম না। আপনি যখন তারা একজন অপরাধীকে ধরে অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আপনাকে ফোন করবে, আপনি কালকে সকালে থানায় রিপোর্ট করবেন, অথবা আপনার বাসার সামনে আসবে, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, চলেন। আপনাকে কিন্তু মহল্লার মধ্যে থেকে আপনার হাতে হাত করে দিয়ে নিয়ে যাবে না কখনো, বা আপনার ফেস কিন্তু কখনোই পত্রপত্রিকার সামনে নিয়ে আসবে না। কারণ আপনি তো একা না, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার সন্তান আছে, তাদের সম্মান কিন্তু সমাজে অনেক বড়। এই জিনিসটা খেয়াল করে তারা, এতটা খেয়াল রাখে। পুলিশ যদি অন্যায়ভাবে কারোকে যদি আঘাত করে, কোনো একজন সে হয়তো আসামি, কাকে ধরছে তাকে আঘাত করছে, একসময় হয় যে না সে আসলে দাগি আসামি,
এবং সে আঘাত করতে যাচ্ছিল পুলিশকে, এই বিষয়টা আলাদা। কিন্তু সাধারণ একজন মানুষ যদি তার বিরুদ্ধে কোনো কেস হয়, কোনো মামলা হয়, সে যদি আসামি হয়, তাকে যখন ধরবে পুলিশ কিন্তু তাকে আঘাত করার ক্ষমতা পুলিশের নাই। কারণ যতক্ষণ বিচার না হচ্ছে, যতক্ষণ বিচারক কোনো রায় না দিবে, ততক্ষণ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন পুলিশের নেওয়ার ক্ষমতা নেই। এবং পুলিশ অ্যাকশন নেবে না, আদালত অ্যাকশন নেবে। যদি সে আঘাত করে সেই আসামিকে, সে আসামি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলতে পারবে, আমাকে ওই পুলিশটা আঘাত করছে যখন আমার যে অপরাধ সেটা প্রমাণিত হয়নি। সে কিন্তু গিলটি, পুলিশ কিন্তু ফেঁসে যাবে, পুলিশের জরিমানাও হতে পারে, জেলও হতে পারে পুলিশের। তো একটা পুলিশ যখন যদি কাউকে আঘাত করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তার মাথায় থাকে যে এখানে রুল, এখানে আইন সবার জন্য ইকুয়াল। আমি পুলিশের ড্রেস পরেছি বলে আমার জন্য আইন না, আর যারা পুলিশের ড্রেসে নাই তাদের জন্য আইন, বিষয়টা কিন্তু এমন না, সবার জন্য আইন সমান। মাহসা আমিনীর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এমন কিছু হয়নি। আমরা যেভাবে দেখলাম যে আসলে ইরানের মতো একটা দেশ, তাদের মেয়েরা যখন তার পরিবার শুনবে যে আমার মেয়েকে থানায় নিয়ে গিয়েছে, এরা পারিবারিকভাবে কিন্তু খুব শক্তিশালী। বিশ্বের অন্য দেশে পরিবারতন্ত্র, যেখানে পরিবার দুর্বল হয়ে যাচ্ছে, ইরানিদের পরিবার মোটামুটি এখনো শক্ত। তো তাদের জন্য এটা আসলে খুবই ডিফিকাল্ট এটা বাইরে ফেস করা, যে অমুকের মেয়ে থানায় নিয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু তার উপরে একটা প্রেশার আসছে, এবং সে আগের থেকেও অসুস্থ ছিল। এবং যেটা মিডিয়াতেও এসেছে, আমরাও দেখেছি, যেটা যে তার বাবা, তার যে অসুস্থতা, তার কারণে তার বাবা কিন্তু ট্রান্সফারের জন্য মানে অন্য শহরে নিয়ে যেতে হতো মাসে মাসে তাকে ট্রিটমেন্ট করার জন্য। তার বাবা অ্যাপ্লিকেশনও দিয়েছে যে আমাকে ট্রান্সফার করে দেওয়া হোক অমুক শহরে। এগুলো কিন্তু পরে এসছে, কিন্তু আমাদের মিডিয়াগুলোতে কিন্তু এগুলো আসেনি। তো যার কারণে তাদের যে বিহেভিয়ার, এটা কিন্তু দেখতে হবে যে ইরানের জনগণ কেমন। ইরানের জনগণ আমাদের দেশের জনগণ আলাদা, পাকিস্তান ইন্ডিয়ার জনগণ আলাদা। ওরাও সাধারণ জনগণ ভাঙচুর করে না, সাধারণ জনগণ জ্বালাও পোড়াও করে না। সাধারণ জনগণ আসবে, স্লোগান দিবে, আপনি দেখবেন লাখ লাখ লোক আছে, কিন্তু যখনই কিছু ভাঙতে যাবে জনগণ নিজেই বাধা দেবে। এই জন্য জনগণ এই বিষয়টা কিন্তু দেখতে হবে যে তাদের বিক্ষোভটা কেমন ছিল। বিক্ষোভটা ছিল শান্তিপূর্ণ, কিন্তু আমাদের দেশে দেখানো হচ্ছে যে বিক্ষোভটা ছিল একটা দাঙ্গার মতো ব্যাপার। সবার বিষয়টা কিন্তু এমন না। কিন্তু তার মানে আপনি কি এটা বোঝাতে চান যে পশ্চিমাদের গভীর ষড়যন্ত্রের কারণেই আসলে দাঙ্গাটা হয়? আর সেক্ষেত্রে ইরানের যে সত্যিকার অর্থে যে সংকট, সেটা কি এর মধ্যে একটা কারণ না? সংকট তো অবশ্যই, একটা দেশে যখন অর্থনৈতিকভাবে চাপের মধ্যে থাকবে জনগণ, তখন জনগণ, যেমন এই আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, এটা মানে আমাদের দেশে, আমরা বাংলাদেশের, আমরা ভাবতেই পারবো না যে কিভাবে বাড়ে, ডাবল ট্রিপল। আজকে আমাদের দেশে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার যদি মনে হয়, আমি মাংসের কথাই বলি, গরুর মাংস 800 850 টাকা অনেকদিন ধরে। ওখানে কিন্তু এমন না, ওখানে 1 বছরের মধ্যে প্রায় ডবল হয়ে যায়। আচ্ছা। যার কারণে এটা কিন্তু তাদের একটু তো তারা অভিযোগ তো করবেই। কারণ হচ্ছে যে দেশের এই কারণে, স্যাংশনের কারণে, বা এই যে অর্থনৈতিক চাপের কারণে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে মানুষ এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে। এই জন্য যখন এই মুদ্রাস্ফীতির ব্যাপারটা সামনে আসে, তখন পাবলিক সাফার করে। যার কারণে যখন কেউ ব্যথা পাচ্ছে, তো একটু তো বলবেই আর কি। এটা কিন্তু খুব সিম্পল এক ন্যাচারাল ব্যাপার ছিল, এবং এটা ডিলিংটা কিন্তু খুব ন্যাচারাল ছিল। মানে এমন না যে সাধারণ মানুষের উপরে চড়াও হয়ে তাদেরকে দমন করছে, বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ আপনি বলছেন যে আসলে এটা একটা বড় চক্রান্ত, দেশকে অস্থিতিশীল করার জন্য পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, বা পশ্চিমা মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। বিষয়টা তো এমন নাকি? জি, আসলে ইরানের বললাম যে ওরা 2-3 বছর পর আপনি এটা দেখবেন যে ওদের দেশের মধ্যে এই ধরনের একটা দাঙ্গা বাঁধানোর হ্যাঁ। চেষ্টা চালানো হয়। কোনো একটা ইস্যু যদি বুঝতে পারে যে এই ইস্যুটা একটা বড় করা যাবে কিছু, সাথে সাথে সেই ইস্যুটাকে বড় করার জন্য তাদের প্ল্যান থাকে। দ্বিতীয় কথা, জিইয়ে রাখা, এটা সংকট জিইয়ে রাখে। সংকট জিইয়ে রাখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে সংকট জিইয়ে রাখা। যেমন আমরা মনে করি যে হয়তো যখন হয়ে গেল, সিজ ফায়ার হয়ে গেল, তার মানে যে সকল টিমগুলো কাজ করছিল সেগুলো কি নিষ্ক্রিয় হয়ে গেল সব? না, তারা আরও নতুন উদ্যোগ নিয়ে, নতুন উদ্যমে তারা কাজ শুরু করেছে। প্রত্যেকটা সেক্টরের জন্য টিম তৈরি করা, যে টিমের কাজ ডান সে টিম আবার নতুনভাবে শুরু করে, যে টিমের কাজ এখনো ডান না সে টিম কাজ কন্টিনিউ রাখে। যাদের কাজ হচ্ছে জিইয়ে রাখা, যুদ্ধের মধ্যেও জিইয়ে রাখবে, অন্য কাজ তারা করবে না। যাদের কাজ এগুলোকে সরকারের এগেনস্টে স্লোগান দেয়, তারা স্লোগানই দিবে। এইভাবে কিন্তু এই দেশের মধ্যে এই আজকে বিপ্লবের পর থেকে এই প্রায় 4-5 দশক ধরে তারা কিন্তু এটাকে জিইয়ে রেখেছে। এবং এই জিইয়ে রাখার কারণে মানুষও কিন্তু এটা অস্বস্তিতে থাকে, কারণ মানুষ সবসময় দেখছে যে একটা সমস্যার মধ্যে আছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা কিন্তু সমস্যার মধ্যে, তোমাদের সমস্যার মধ্যে রাখছে। এই যে ইসলামিক প্রজাতন্ত্রে বিশৃঙ্খলা এবং গোলযোগ হয় কিছুদিন পর, পর কি ধরনের আসলে পদক্ষেপ নেয়, বা কিভাবে এই সংকটগুলো তারা মোকাবেলা করে? জি, আমি কিছুক্ষণ আগেও আপনাকে উদাহরণটা দিলাম যে আসলে এই যে ডিল করা বা পাবলিকের সাথে পাবলিক সেন্টিমেন্ট, মানুষের মন মানসিকতা, পুলিশের মন মানসিকতা, এগুলো সামনে রেখে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে হবে।
কারণ হচ্ছে যে ইরানি জাতি এমন একটা জাতি স্প্রিংয়ের মতো। আপনি ইসলামী বিপ্লব যদি দেখেন, ইসলামী বিপ্লব কীভাবে এসছে? ইসলামী বিপ্লব কিন্তু এদের উপর যখন অপ্রেস করছে, শাহ সরকার যখন এদের উপর দমন নীতি অ্যাপ্লাই করছে, তখন কিন্তু সাধারণ জনগণ রাস্তায় বের হয়েছে। তাদের কাছে কিন্তু অস্ত্র ছিল না। সাধারণ জনগণ রাস্তায় বের হয়ে সরকারের পতন ঘটিয়েছে। এই জন্য ইসলামী বিপ্লবের যারা কর্ণধার, যারা ইসলামী বিপ্লবকে টিকিয়ে রেখেছেন, তারা কিন্তু এই বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছেন। এই জন্য প্রথম স্টেজে মাহসা আমিনীর সময়ও কিন্তু এর চেয়ে বড় আরও দাঙ্গা হতে পারত। কিন্তু আমি তখন দেখেছি, মানে সরাসরি দেখেছি জিনিসটা, যে পুলিশ সর্বোচ্চ লেভেলের যে সহিষ্ণুতা, এটা কিন্তু দেখিয়েছে। এবং মানুষ তাদের উপর ঈদ নিক্ষেপ করছে, তাদের উপর ইনস্ট্রাকশন যেটা ছিল যে তোমরা পাল্টা আঘাত করবে না। যখন সশস্ত্র কিছু লোক মানুষের উপর হামলা করা শুরু করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা করা শুরু করেছে, সশস্ত্রভাবে পুলিশের উপর হামলা করা শুরু করেছে, তখন পাবলিকের জীবন নিরাপদ করতে কিন্তু নিরাপত্তা বাহিনী বা তাদের যে দাঙ্গা বাহিনী ছিল, তারা কিন্তু রাস্তায় নেমেছে। নাহলে সাধারণ অবস্থায় যখন সাধারণ বিক্ষোভ ছিল, তারা কিন্তু অ্যাকশনে যায়নি, বা সেখানে মারধরের কোনো ঘটনা কিন্তু আমরা, লাঠিচার্জের কোনো ঘটনা কিন্তু আমরা পাই না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী যদি বলি, সেখানে শত, শত মানুষ নিহত হয়েছে আ পুলিশের আ প্রতিরোধের কারণে বা পুলিশের ব্যবস্থা নেয়ার কারণে, এমনটা আসলে আন্তর্জাতিক খবরে দেখানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা গেল বছরে বাংলাদেশে গণঅভ্যুত্থান দেখেছি। সেখানে দেখেছি স্বৈরাচারী সরকার, যদি বলি শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপর আম অ দমন, নিপীড়ন করে আন্দোলনকে মোকাবেলা করতে চেয়েছে এবং তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ইরানের সাথে আসলে অন্যান্য দেশগুলোর আসলে কেমন পার্থক্য? আ যদিও গণমাধ্যমের যে আমরা ছবিগুলো দেখেছি, সেখানে আমরা দেখেছি যে আ ইরানের যে পুলিশ বাহিনী, তারাও কিন্তু ও এইটা আ এই আন্দোলন দমানোর জন্য তারা নানান পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে আ যারা বিক্ষুব্ধ ছিল তারাও আততায়ীরা তারা গুলিবর্ষণ করেছে, নানান ধরনের সংকট হয়েছে। আমার প্রশ্ন, এই অন্য দেশের সাথে ইরানের আসলে কি পার্থক্যটা কি? যে কিভাবে তারা মূলত আসলে এই দমন বা এই বিশৃঙ্খলা বা এই সংকট মোকাবেলা করে? প্রথমত দেখতে হবে যে যারা দুটো পক্ষ, সরকার পক্ষ এবং একটা আপনার যারা বিক্ষোভ করছে সাধারণ জনগণ, এই দুটো পক্ষকে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের যে যারা রাস্তায় ছিল, তারা ছিল প্রথম দিকে তো 100% স্টুডেন্ট। এরা কিন্তু এরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত ছিল না। এরা মসজিদ ভাঙেনি, এরা ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন দেয়নি, এরা ব্যাংকে আগুন দেয়নি, স্কুলে আগুন দেয়নি। এরা শান্তিপূর্ণভাবে এদের ন্যায্য যে অধিকার, সেটা চেয়েছিল। এবং এর বিপরীতে যখন সরকার তাদের গানফায়ার ওপেন করেছে, তখন কিন্তু এর কারণে সরাসরি যখন তাদের প্রতি তাদের এই গুলি ছুড়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। তো এই জন্য এখানে তাদের নাম আসছে ফ্যাসিস্ট। কী জন্য? নিরস্ত্র, অসহায়, ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামা একদল লোকের উপরে তারা গানফায়ার ওপেন করেছে। কিন্তু ইরানের ক্ষেত্রেও কি তাই? ইরানের ক্ষেত্রে যারা বিক্ষোভে নেমেছিল, তারা তারা কি নিরস্ত্র ছিল? তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল না? তারা কি মসজিদে আগুন দেয়নি? তারা ইরানের বিভিন্ন মাজারে তারা আগুন দিয়েছে, স্কুলে আগুন দিয়েছে। আমি কালকে একটা নিউজ পেলাম, সেই নিউজে একজন পুলিশ সদস্যকে তারা একা পেয়ে 50টা ছুরির আঘাত তাকে করছে। 50টা ছুরির আঘাত। আমাদের 24-এ কি বলে আপনার এই আগস্ট আন্দোলন, যেটা আগস্ট আন্দোলনের যদি ঘটনা 2-1 জায়গায় হয়তো পুলিশের ক্যাম্পগুলোকে তারা আগুন লাগিয়েছে, কিন্তু পুলিশকে বীভৎসভাবে মারার ঘটনা কিন্তু আমাদের হাতে নাই। কারণ হচ্ছে সাধারণ মানুষ এই কাজটা করতে পারে না। যারা সাধারণ মানুষ যদি বলে আমার হাতটা একটু কাটো, সে কাটবে না, কাটতে পারে না, মানে তার নিজের সংকোচ হবে বা সে ভয় পাবে। যারা খুবই প্রফেশনাল তারা এই কাজগুলো করতে পারে। তো একটা মানুষকে 50টা ছুরির আঘাত করে মারছে, আগুন ধরে দিয়েছে জীবন্ত একজন মানুষকে। এটি ইরানে ঘটেছে। যার কারণে এখানে খুব একটা বড় পার্থক্য কিন্তু আপনাকে বুঝতে হবে। আরেকটা বড় পার্থক্য হচ্ছে, আপনি ইরানের ফুটেজগুলো দেখবেন, বেশিরভাগ রাতের বেলাকার ফুটেজ। বাংলাদেশের আন্দোলনগুলো কিন্তু রাতে এতটা জোরদার ছিল না, সব কিন্তু দিনের বেলায়। কারণ সাধারণ মানুষ আসতো রাতে, দিনের বেলায়। ইরানের যে আন্দোলনগুলো হয়েছে বা বিক্ষোভ করেছে সরকার বিরুদ্ধে, এগুলো দিনের বেলায় যে আন্দোলনগুলো, এখানে সাধারণ মানুষ ছিল। এবং এইখানে আপনি পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখবেন না যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে কি পুলিশ তাদেরকে মারছে। কিন্তু যাদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে পুলিশ, এরা রাতের বেলায় বের হয়েছে, ফেস ঢাকা, হাতে অস্ত্র,
এবং এরা সাধারণ মানুষের জীবনযাত্রাকে তারা অচল করে দিতে চেয়েছিল, সাধারণ মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। যার কারণে যখন ইরান গভর্নমেন্ট দেখেছে যে সাধারণ মানুষের উপর একজন মানুষ যদি মারা যায়, ইরান গভর্নমেন্ট সেই ক্ষেত্রে দায়ী থাকবে, এই জন্য তারা কিন্তু তাদের বিরুদ্ধে গেছে বা তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে যারা সাধারণ জনগণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আমাদের দেশে কিন্তু সাধারণ জনগণই রাস্তায় ছিল, তাদের নিরাপত্তা হুমকির মুখে ছিল না, তারপরেও তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে। এই জন্য আমার মনে হয় যেখানে বড় একটা পার্থক্য স্পষ্ট আর কি। আমরা একটু ইরানের মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সাম্রাজ্য বিরোধী যে প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে ইরান, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে প্রতিরোধ অক্ষগুলো তৈরি করা হয়েছে, এই অক্ষগুলোকে, এই শক্তিগুলোকে সমূলে উৎপাটন বা দমন করতে না পেরে পশ্চিমা মিডিয়া বলেন বা পশ্চিমা শক্তি আপনার ইরানের মধ্যে অভ্যন্তরীণভাবে সংকট জিইয়ে রাখে, তাই নাকি? এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে? ইরানের যে বিক্ষোভ বা মানুষের যে ক্ষোভ সরকারের প্রতি, তার একটা জিনিস, তার একটা এলিমেন্টস যদি আমি ধরি, সেটা হচ্ছে যে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদের অর্থগুলো যাচ্ছে প্রতিরোধ আন্দোলনের পেছনে। এই অভিযোগটা আছে কিন্তু প্রচুর। এই অভিযোগটা আছে, অথচ সামরিক খাতে ইরানের আপনি যদি অর্থায়নটা দেখেন, এটা অন্য দেশের তুলনায় অনেক কম। প্রতিরোধ আন্দোলন এখন তারা ম্যাচিউর, তারা এখন স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং অনেক ক্ষেত্রে যে বলে যে ইরান তাদেরকে সহযোগিতা করছে, এখন আর আর্থিক সহযোগিতা খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, বরং তাদেরকে যতটুকু দেওয়ার, যেমন ইয়ামেনকে আপনি দেখেন, ইয়ামেন কিন্তু এখনকার ইরানকে কিন্তু জিজ্ঞাসা করে কোনো কিছু করে না। ইয়ামান এখন নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি হচ্ছে তারা আক্রমণ করে। স্বতন্ত্র হয়ে গিয়েছে। এই জন্য তারা চেষ্টা করে ভেতরে অস্থিতিশীল করে পরিবেশ বা মানুষকে বোঝানোর চেষ্টা করে, যে সকল মিডিয়া, সরকার বিরোধী মিডিয়া আছে, এদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে মানুষকে যে তোমাদের এই সরকার কিন্তু তোমাদের এই যে আজকে আর্থিক সমস্যা, তোমাদের কাছে টাকা থাকলে, স্যাংশন থাকলেও তোমরা ভালো চলতে পারতা, কিন্তু যেহেতু তোমাদের টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে বা অন্য দেশের প্রতিরোধ আন্দোলনের পেছনে খরচ হচ্ছে, যার কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। অতএব এটা না থাকলেই ভালো। তখন কিন্তু মানুষ ক্ষুব্ধ হয় এবং হয়তো দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে অনেক সময় তাদের কিছু অভিমত ব্যক্ত করে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা এই সামরিক ইরানের যে প্রতিরোধ অক্ষ, এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যখনই আমরা দেখি যে এই অক্ষগুলোকে ইরান একটু শক্তিশালী করার চেষ্টা করে বা একটু মনোযোগী হয়, তখন তেহরানের উপর মানে আন্তর্জাতিক চাপ কিন্তু বহুলাংশে বেড়ে যায়। মূলত প্রতিরোধ অক্ষের যে মূল মাথাটা, এটা হচ্ছে তেহরান। তেহরানকে যদি দুর্বল করে দেওয়া যায়, চালিকা শক্তিটা হচ্ছে তেহরান। তেহরানকে যদি দুর্বল করে দেওয়া যায়, তাহলে এই অক্ষগুলো সাপ্লাই, কারণ তারা এখনও চিন্তা করতেছে যে খুবই প্রচুর পরিমাণে সাপ্লাই ইরান থেকে পাচ্ছে এই প্রতিরক্ষের যে সদস্যগুলো আছে তারা। এই জন্য তারা চেষ্টা করে তেহরানকে দুর্বল করার, যাতে তেহরান দুর্বল হয়ে গেলে যদি তাদের সাপোর্ট না পায়, যেমন তারা আমাদের বাংলায় যদি সরাসরি বলি যে গাছের মূল শেকড়টা যদি কেটে দেওয়া যায়, তাহলে গাছের আগা বা গাছের ডালপালাগুলো এমনিই মারা যাবে, প্রতিটা ডাল কাটার প্রয়োজন নেই। এই জন্য তারা চেষ্টা করে মূল শেকড়টা কাটার। তেহরানকে যদি দুর্বল করে দেওয়া যায়, সেক্ষেত্রে প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে যাবে। এই চেষ্টাই মূলত তারা করে। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইরানের যে প্রতিরোধ অক্ষগুলো আছে, সেগুলো এখন আসলে কি অবস্থা? মানে একটু যদি বিস্তারিত আমাদের জানাতেন। সিরিয়া বা ইয়েমেনের যে প্রতিরোধ অক্ষগুলো, শক্তিগুলো আছে, তাদের কি অবস্থা? আপনার একটা সময় হিজবুল্লাহর উপরে বেশ কিছুদিন প্রচণ্ড আক্রমণের ইয়েতে ছিল হিজবুল্লাহ, এবং ইসরায়েল প্রতিদিন রেগুলার আক্রমণ করতো এবং তারা খুব নিষিদ্ধ বোমা বলি বা খুবই লেটেস্ট মডেলের যে বোমাগুলো আছে সেগুলো ব্যবহার করে তারা এই লেবাননের প্রতিরক্ষকে কিন্তু দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে। তো আসলে কি দুর্বল হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। এবং তাদের যে কথা, সেটা হচ্ছে যে আমাদের যে প্ল্যান ডিজাইন করা আছে, যে আমাদের যে চিফ ছিলেন যিনি, সেই চিফ যা ডিজাইন করে দিয়ে গেছেন, আমরা কিন্তু সেই পথে এখনো চলছি। প্রত্যেকটা টিম কিন্তু একসাথে, আমরা মনে করতাম যে ইরান কেন সবাইকে সাথে নিয়ে একসাথে হামলাটা করে না, ইয়ামানকে নিয়ে বা সিরিয়া থেকে নিয়ে, লেবাননের প্রতিরোধক্ষ, ফিলিস্তিনের প্রতিরোধক্ষ, সবাইকে নিয়ে হামলাটা কেন না করে? আমরা কিন্তু সবাই চাচ্ছিলাম এরকম, আমাদের দেশে মিডিয়াও, সাধারণ লোকজন এটা বুঝছে। কিন্তু এটা কিন্তু ফুটবল গেম না। ফুটবল গেমেও কিন্তু যে সব প্লেয়ারকে একসাথে মাঠে নামায় যায় না। আপনি যদি খেয়াল করেন যে যখন ইয়ামান যুদ্ধ করেছে, যখন হিজবুল্লাহ যুদ্ধ করেছে ইসরায়েলের সাথে, তখন ইয়ামান কিন্তু কিছুই বলেনি। আবার যখন ইয়ামান যুদ্ধ করেছে, তখন হিজবুল্লাহ কিছু বলেনি। তো এগুলো এখন প্রত্যেকটা সদস্য কিন্তু একটা ম্যাচুরিটি এসেছে, তারা জানে তাদের কখন কি পদক্ষেপ দিতে হবে। এই জন্য এটা
এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানুষের ওই সকল অঞ্চলের লোকজন যারা তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে। আপনার যদি মনে থাকে 12 দিনের যুদ্ধের শেষের দিকে যখন আমেরিকা হামলা করলো, তখন একটা কথা এসেছিল যে ইরানের পরমাণু যে কর্মসূচি, পরমাণুর যে অ্যাক্টিভিটি, এটা ধ্বংস হয়ে গেল। তখন একটা জবাব ওরা দিয়েছিল ইরানিরা। এটা জবাবটা খুব সুন্দর একটা জবাব। সেটা হচ্ছে যে সবকিছু সকল স্থাপনাগুলোকে যদি ধ্বংস করে দেয়, আমাদের মনন মগজকে ধ্বংস করতে পারবে না। কারণ অলরেডি যে জায়গায় আমরা পৌঁছেছি সেটা রিটেন আমাদের কাছে আছে, এবং এইটা জানা লোকের সংখ্যা এখন 1-2 জন না, 2 জন বিজ্ঞানীকে যদি তারা এলিমিনেট করে, তারপরেও এই কর্মসূচি আর রুখতে পারবে না। প্রতিরোধ আন্দোলনের বিষয়টাও কিন্তু তাই। যদি তারা মনে করে যে কিছু কমান্ডারকে মারলে প্রতিরোধ আন্দোলন থেমে যাবে, এটা ক্যালকুলেশনটা তাদের ভুল আমার বলে মনে হয়। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক নতুন জিনিস, অনেক বিশ্লেষণ, খুব সুন্দর বিশ্লেষণ জানতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে পরের পর্বে নতুন কোনো অতিথির সাথে, এবং জানবো ইরানের সবশেষ খবরাখবর। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আন্তরিক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।